কাউকে কোনো কিছুতে রাজি করানো এটা কি একটা আর্ট বলে মনে হয়? মানে এমন একটা ক্ষমতা যা শুধু কিছু মানুষেরই থাকে? না, আজকের এই আলোচনাতে আমরা দেখব যে এটা আসলে কোনো রহস্যময় আর্ট বা ম্যাজিক না, বরং এটা একটা সায়েন্স। আর এই সায়েন্সটা মানুষের সাইকোলজির উপর ভিত্তি করে তৈরি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিজ্ঞানটা যে কেউ শিখতে পারে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কাউকে রাজি করানো কি শুধুই কথার মারপ্যাচ, নাকি এর পেছনে আরও গভীর এমন কোনো বিজ্ঞান আছে যা আমরা আগে থেকে আন্দাজ করতে পারি? চলুন একটু গভীরে গিয়েই দেখা যাক ব্যাপারটা। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব হ্যাঁ বলানোর পেছনের মূল নকশাটা কি। এরপর আমরা 3টে খুব পাওয়ারফুল টেকনিক নিয়ে আলোচনা করব: পারস্পরিকতা, ধারাবাহিকতা আর সামাজিক প্রমাণ। আর সবশেষে আমরা দেখব এই টুলগুলো কিভাবে নৈতিকভাবে ব্যবহার করা যায়। মানে বলা যায় যে আমরা আমাদের সাইকোলজিক্যাল টুল বক্সে কিছু নতুন আর খুব কাজের জিনিস যোগ করতে চলেছি। তাহলে চলুন আমাদের প্রথম ভাগটা শুরু করা যাক, হ্যাঁ বলানোর মূল নকশা। মানে এখানে আমরা বোঝার চেষ্টা করব যে মানুষ আসলে কিভাবে সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তের পেছনের কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে। এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু কোনো জাদু না। কাউকে রাজি করানোর ব্যাপারটা পুরোটাই একটা বিজ্ঞান, যার একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট বা নকশা আছে। আর একবার যদি মানুষের আচরণের এই নকশাটা বুঝে ফেলা যায়, তাহলে কিন্তু যে কেউ এই নীতিগুলো কাজে লাগাতে পারবে। আচ্ছা, এবার আমাদের টুলবক্সের প্রথম যন্ত্রটা বের করা যাক। কেমন? এটার নাম হচ্ছে পারস্পরিকতার নিয়ম। এর সোজাসাপটা মানে হলো আমরা যখন কারো কাছ থেকে কিছু পাই, তখন সেটা ফেরত দেওয়ার একটা অদ্ভুত সামাজিক চাপ বা তাগিদ অনুভব করি। এই স্লাইডটা দেখুন, এখানে খুব সহজ করে সংজ্ঞাটা দেওয়া আছে। পারস্পরিকতার নীতি মানে হলো যখন অন্য কেউ আমাদের জন্য কিছু করে, আমরা একরকম বাধ্য বোধ করি তার প্রতিদান দেওয়ার জন্য। এটা কিন্তু প্রায় সব মানব সমাজেই একটা অলিখিত নিয়ম। এখন প্রশ্ন হলো, এই নীতিটা বাস্তবে কিভাবে কাজ করে? এই স্লাইডটা খুব সুন্দর করে ধাপগুলো দেখাচ্ছে। প্রথম ধাপ, কোনো শর্ত ছাড়াই মূল্যবান কিছু অফার করুন। এতে কি হয়? একটা সূক্ষ্ম সামাজিক ঋণের অনুভূতি তৈরি হয়। আর তারপর যখন অনুরোধটা করা হয়, তখন অপর পক্ষের হ্যাঁ বলার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। যেমন ধরুন, কোনো রেস্টুরেন্টে ওয়েটার যদি বিলের সাথে একটা ছোট্ট চকলেট বা মিন্ট দেয়, তাহলে কিন্তু টিপস পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। খুব সিম্পল কিন্তু দারুণ কার্যকর। চলুন এবার আমাদের দ্বিতীয় কৌশলে যাওয়া যাক, ধারাবাহিকতার শক্তি। ব্যাপারটা হলো আমাদের ভেতরে একটা চাপ কাজ করে, নিজেদের কাছে এবং অন্যদের কাছেও, যে আমরা আমাদের আগের কথার বা কাজের সাথে মিল রেখে চলব। তো এই নীতিটা আসলে কি? সোজা কথায়, একবার আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি বা কোনো একটা বিষয়ে মত দিই, তখন আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে একটা চাপ অনুভব করি সেই সিদ্ধান্তের সাথে মিল রেখে আচরণ করার জন্য। মানে আমরা আমাদের নিজের কথার দাম রাখতে চাই। এই স্লাইডটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। কিভাবে একটা ছোট হ্যাঁ একটা বড় হ্যাঁ রাস্তা তৈরি করে দেয় তা এখানে দেখানো হয়েছে। সরাসরি যদি কাউকে বলা হয় শনিবারে 3 ঘন্টার জন্য ভলেন্টিয়ার হবেন, অনেকেই না করে দেবে। কিন্তু তার বদলে যদি প্রথমে একটা ছোট প্রশ্ন করা হয়, আপনি কি আমাদের এই কাজটা সমর্থন করেন, তাহলে কি আপনার জানালায় এই ছোট স্টিকারটা লাগাবেন? এই ছোট হ্যাঁটা আদায় করার পর বড় অনুরোধের সম্মতি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। এটাকে বলে ফুট ইন দ্য ডোর টেকনিক। দারুণ না? লিওনার্দো দা ভিঞ্চির এই কথাটা দেখুন, কি চমৎকারভাবে এই নীতির মূল ব্যাপারটা তুলে ধরেছে। শুরুতে প্রতিরোধ করা শেষে প্রতিরোধ করার চেয়ে সহজ। মানে একবার যদি ছোট একটা পা ফেলে দেওয়া হয়, তাহলে সেই পথে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আমাদের তালিকার 3 নম্বর আর শেষ কৌশলটা হলো সামাজিক প্রমাণের প্রভাব। খুব সোজা একটা ব্যাপার। যখন আমরা কোনো কিছু নিয়ে দ্বিধায় থাকি বা নিশ্চিত হতে পারি না, তখন আমরা কি করি? আমরা আশেপাশের অন্যদের দিকে তাকাই, তারা কি করছে সেটা দেখি। তো এই সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ জিনিসটা কি? এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যেখানে মানুষ কোনো একটা পরিস্থিতিতে সঠিক আচরণ কোনটা তা বোঝার জন্য অন্যদের কাজকে নকল বা অনুকরণ করে। সহজ কথায়, এতজন যখন এটা করছে, তখন এটাই নিশ্চয়ই ঠিক কাজ। আর এই সোশ্যাল প্রুফ কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন এই স্লাইডে দেখুন, এক্সপার্টদের প্রমাণ, ধরুন কোনো ডাক্তারের পরামর্শ, সেলিব্রিটিদের এন্ডোর্সমেন্ট, আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের রিভিউ, বেস্ট সেলার জাতীয় ট্যাগ, যা দেখে মনে হয় সবাই এটা কিনছে, অথবা খুব কাছের বন্ধুদের সুপারিশ। এই সবগুলোই কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার উপর বিশাল প্রভাব ফেলে। এই চার্টটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কোন ধরনের সোশ্যাল প্রুফ সবচেয়ে বেশি শক্তিশালী। প্রায় 90% মানুষ অনলাইনে কিছু কেনার আগে অন্য ব্যবহারকারীদের রিভিউ দেখে। এটা কিন্তু কোনো বিশেষজ্ঞের সুপারিশ বা সেলিব্রিটির কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভাবা যায়?
তো আমরা 3টা খুব শক্তিশালী কৌশল শিখলাম, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, আর সেটা হলো নৈতিকতা। কারণ কাউকে রাজি করানো আর কাউকে প্রতারণা করার মধ্যে কিন্তু একটা খুব সূক্ষ্ম রেখা আছে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার। নৈতিক প্ররোচনার লক্ষ্য কি? দুজনেরই লাভ, একটা ভালো বোঝাপড়া। আর এর পদ্ধতি হল সততা আর ভ্যালু দেয়া। আর অন্যদিকে অনৈতিক প্রতারণার লক্ষ্য কি? শুধুই নিজের স্বার্থ, অন্যকে শোষণ করা। আর এর পদ্ধতি হল ধোঁকা দেওয়া, অন্যের দুর্বলতার সুযোগ নেওয়া। সুতরাং মূল কথাটা হলো, এই যে নীতিগুলো, এগুলো কোনো জাদুর কৌশল বা ট্রিক্স না, এগুলো হলো টুলস বা সরঞ্জাম। আর এগুলোর প্রভাব ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্যের উপর। এগুলো দিয়ে যেমন মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যায়, তেমনি কাউকে ঠকানো যায়। এখন যেহেতু এই সরঞ্জামগুলো আমাদের হাতে চলে এসেছে, প্রশ্নটা হলো, এই জ্ঞানকে আমরা কে কোন পথে ব্যবহার করব? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।